নাজিরাবাদ এলাকা নরেন্দ্রপুর থানা, সেখানে মোমো কারখানায় এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে ১৬ জন নিখোঁজ এবং ৩ জনের মৃত্যু। জলাভূমিতে এই কারখানা ছিল। এখন সরকার বলবে আমরা কিছু জানতাম না, ওখানকার পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে এমএলএ পর্যন্ত সবাই এখন একাষষ্ঠী হয়ে যাবে, বলবে আমরা জানতাম না, কবেই কারখানা হয়েছিল, পুলিশ ব্যবস্থা নেবে, দোষীদেরকে আড়াল করা হবে না, বিচার হবে, এই সমস্ত এর আগে এরকম ১০০টা ঘটনায় আমরা যে বাণীগুলো শুনেছি, এক্ষেত্রে আবার শুনবো। এই রুবি হসপিটালের পেছন থেকে গোটা নাজিরাবাদ আপনি যেটা বললেন, এই গোটা এলাকাটা, ওখানে খেয়াদা থেকে শুরু করে গোটা এলাকাটা, ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, যেটা বারবার করে আদালতের হস্তক্ষেপ সত্ত্বেও, বারবার করে আদালত বলা সত্ত্বেও, ওখানে একটার পর একটা বেআইনি রিসোর্ট থেকে শুরু করে বাবুদের বাগানবাড়ি থেকে শুরু করে তৃণমূলের পঞ্চায়েত মেম্বারদের ওখানে দোতলা তিনতলা বাড়ি জলা জমির ওপর ওখানে অবাধে হয়ে চলেছে। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের এরিয়াল ম্যাপ কলকাতা শহরের, আজ থেকে 10 বছর আগে যে জায়গাগুলোকে নীল দেখাতো, এখন সেই জায়গাগুলোকে সবুজ বা ধূসর দেখাচ্ছে। সবুজ মানে সেখানে মাটি ফেলা হয়ে গেছে, ধূসর মানে সেখানে ইটবালি সিমেন্টের কনস্ট্রাকশন হয়ে গেছে। এরিয়াল ম্যাপ কলকাতা শহরের 10 বছর আগেরটা দেখুন আর আজকেরটা দেখুন। সুতরাং এই বেআইনি কাজগুলো চলছে তৃণমূল কংগ্রেসকে পয়সা দিয়ে, থানাকে পয়সা দিয়ে, একদম থানার নাকের ডগায়, একেবারে আনন্দপুর থানা থেকে শুরু করে ওখানকার বানতলা থানা থেকে শুরু করে একটার পর একটা থানার পুলিশেরা বসে বসে পয়সা খাচ্ছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ভাঙড় পর্যন্ত কলকাতা পুলিশের মধ্যে ঢোকানো হলো যাতে আইন শৃঙ্খলা আরও ভালো হতে পারে, বেসিক্যালি জায়গাগুলোকে কলকাতা পুলিশের মধ্যে ঢোকানো হয়েছিল যাতে ইনকাম আরও ভালো হতে পারে, যাতে কলকাতা পুলিশ আরও ভালো করে পয়সা তুলতে পারে। সুতরাং এই কাজগুলো চলছে, ওরা এই করে করে ফুলে ফেঁপে উঠছে, ওদের পঞ্চায়েত মেম্বার, ওদের এমএলএ, ওদের এমপিগুলো, আর মাঝখান থেকে এই ঘটনাগুলো ঘটছে। আপনি ভাঙড়ের কথা বললেন, সেই ভাঙড়ে আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষ, এবং শওকত মোল্লা বললেন অমুক আইএসএফ নেতাকে গ্রেপ্তার করতে হবে। কিছুক্ষণ পর দেখা গেল যে পুলিশ তাকেই গ্রেপ্তার করে নিয়ে আসলো। মানে শাসক দলই ঠিক করে দিচ্ছে কাকে গ্রেপ্তার না, করতে এর থেকে হবে। বোঝা যায় যে শওকত মোল্লা রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়া উচিত। শওকত মোল্লা যখন বলে যে ওই লোকটাকে গ্রেপ্তার করা উচিত, তখন সে গ্রেপ্তার হয়। আর মমতা ব্যানার্জি যখন বলে যে শওকত তুই তো সারাদিন বোম বাঁধিস, তখন শওকত কিন্তু গ্রেপ্তার হয় না। অর্থাৎ পুলিশের কাছে মমতার থেকে শওকতের অকাত এখন বেশি হয়ে গেছে। পুলিশ এখন মমতা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক করে দেওয়া অপরাধীকে ধরছে না, শওকত মোল্লার ঠিক করে দেওয়া অপরাধীকে ধরছে। অর্থাৎ পুলিশ বুঝে গেছে যে মমতা ব্যানার্জি হচ্ছে ডুবন্ত সূর্য, শওকত উদীয়মান সূর্য। মমতা ব্যানার্জিকে তাড়িয়ে শওকত মোল্লাকে বাংলার মুখ্যমন্ত্রী করা উচিত। শওকত মোল্লার গ্রহণযোগ্যতা তার বেশি এখন মমতা ব্যানার্জির থেকে এখন। অথবা মমতা ব্যানার্জি হয়তো ভুলভাল লোককে অপরাধী বলেন, শওকত মোল্লা ঠিকঠাক লোককে অপরাধী বলে। মমতা বন্দ্যোপাধ্যায় অসৎ, শওকত মোল্লা সৎ। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নিয়ে রাজনীতি করেন, শওকত মোল্লা একদম নৈতিক আইনি কথা বলে, তাই তো প্রমাণিত হচ্ছে। সুতরাং তাই যদি হয়ে থাকে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো 2 নম্বরই মুখ্যমন্ত্রীর বদলে শওকত মোল্লার মতো ভালো লোককে মুখ্যমন্ত্রী করা উচিত। এই রাজ্যে প্রায় 31-32% মতো এই মুহূর্তে মুসলিম ভোটার। বিজেপি মুসলিমদের তাদের সংখ্যালঘু মোর্চাকে শক্তিশালী করার কথা বলছে, অথচ 294টি বিধানসভা ক্ষেত্রে তারা ইনচার্জের তালিকা প্রকাশ করেছে, একজনও কোনো মুসলিমের দেখুন, সেখানে নেই। একটা দুটো কথা বলছি। প্রথম কথা, পশ্চিমবাংলায় মুসলিম জনসংখ্যা 28% না 30% না 32%, এইটা বলার মতো কোনো তথ্য কারোর হাতে নেই, আপনার হাতেও নেই, আমার হাতেও নেই। তার কারণটা হচ্ছে কেন্দ্রের সরকার, মোদীর সরকার পপুলেশন কাস্ট সেন্সাস যেটা রিলিজই করেনি। সুতরাং যার এখন মনের মাধুরী মিশিয়ে শেষ সেন্সাস দেখা গেছিলো 28%, তারপরে কারোর যদি মনে হয় সে ওটাকে 30-32 বলবে, কারোর যদি মনে হয় ওটাকে 24-25 বলবে। হ্যাঁ, ওটা এখন তার কারণ মোদীর সরকার তথ্যটাকে সামনে না এনে পারসেপশন তৈরি করে রাজনীতি করছে, খালি পশ্চিমবাংলা বলে না, গোটা ভারতে। যেখানে মনে হচ্ছে বলে দিচ্ছে এখানে মুসলিম বেড়ে গেছে, যেখানে মনে হচ্ছে বলে দিচ্ছে এখানে বাঙালি বেড়ে গেছে, আসামে গিয়ে বলছে এখানে বাঙালি বেড়ে যাচ্ছে, অন্য কোথাও গিয়ে বলছে এখানে মহারাষ্ট্রে গিয়ে বলছে এখানে বিহারি বেড়ে গেছে। সুতরাং এগুলো করে যাচ্ছে, এগুলো এক। দ্বিতীয় কথা, আপনি যেটা বললেন তা হচ্ছে বিজেপির ইনচার্জ ঘোষণা করা। দেখুন, বিজেপির তো গোটা ভারতবর্ষে বিজেপির একজন মুসলিম এমপি নেই। আজকে তো তাদের এমপি সংখ্যা কমে গেছে 239। এর আগে যখন 303 জন ছিল, তখনও গোটা দেশে একজন মুসলিম এমপি ছিল না, মন্ত্রিসভার একজন মুসলিম মন্ত্রী নেই। সুতরাং ইনচার্জও বুধের কোথাও মুসলিম ইনচার্জ নেই। কিন্তু এটা আপনাদেরকে বলছি যে এটা আমাদের কাছে অবাক করছে না। তার কারণটা হচ্ছে আমরা জানি বিজেপি ঘোষিতভাবে মুসলিম বিরোধী একটা পার্টি। বিজেপি মুসলমানের বুকে ছুরি মারে চিরকালই, কিন্তু পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি যে দিনের পর দিন মুসলমানের পিঠে ছুরি মেরেছেন, আমার মনে হয় যে তার বিচারও এবার বাংলার মুসলমান সমাজ তারা করবেন। আবার সেই বিজেপি তাকিয়ে আছে আপনাদের দিকে, কংগ্রেসের দিকে, আইএসএফের দিকে, যে আপনারা মুসলিম ভোট ব্যাংক ভোটটা ভাঙবেন তৃণমূল কংগ্রেসের, এবং সেখানে তারা মেরুকরণের ফসলটা তুলবেন। দেখুন, এটাই তো বিজেপি চায় সব হিন্দু ওদেরকে ভোট দিক, তৃণমূল চায় সব মুসলমান ওদেরকে ভোট দিক। আমরা বামপন্থীরা, আমরা হিন্দু মুসলমান বলে নয়, আমরা চাই বাংলার শ্রমিক কৃষক নজওয়ান আমাদেরকে ভোট দিক। ওরা ওদের মতো মেরুকরণের রাজনীতি করুক। আমরা যে লুটে খাওয়া বনাম খেটে খাওয়ার মেরুকরণ, আমরা সেই মেরুকরণের রাজনীতি করছি। বিজেপি তৃণমূলের এই রাজনীতি মানুষটা কী দিয়েছে মানুষ দেখেছেন। এবার
বামপন্থীদের যে রাজনীতি, সেই রাজনীতি মানুষটা কী দিতে পারে, মানুষ যদি আমাদেরকে সুযোগ দেন আমরা সেটা প্রমাণ করব। বিজেপিকে, তৃণমূলকে ভোট দিয়ে তো বাংলা সবই পেলো, জগন্নাথ মন্দিরে পেলো আর বাবরি মসজিদে পেলো। এবার আমাদেরকে ভোট দিলে বাংলা কল কারখানা, স্কুল কলেজ হাসপাতাল পাবে। এসআইআরে এই রাজ্য সরকার একাধিক নির্দেশ মানেনি, নির্বাচন কমিশনের সচিবরা সেই দাবি করছেন। কে কোন নির্দেশ মেনেছে বলুন তো? রাজ্য সরকার একাধিক নির্দেশ মানেনি, আবার ইলেকশন কমিশন সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ মানেনি। তালিকা ছিল, লজিক্যাল ইনস্ট্রুমেন্টসের লিস্ট টাঙানোর তালিকা ছিল যে সময়ের মধ্যে, টাঙিয়েছে ইলেকশন কমিশন, আজকে পর্যন্ত সেই লিস্ট টাঙানো হয়নি, 2 দিন আগে ডেট পার হয়ে গেছে। এদিকে আবার রসিদ বলেছিল, ডকুমেন্ট নিয়ে রসিদ দেওয়া হবে, বিভিন্ন জায়গায় রসিদ দিচ্ছে না, আজকে পর্যন্ত 3-4 দিন কেটে গেল, আজ অবধি রসিদ দিচ্ছে না, বা কোথাও রসিদ দিলেও লিখে দিচ্ছে কন্টেন্ট নট ভেরিফাইড। হ্যাঁ, সুতরাং কে কোন, আবার রাজ্য সরকারকেও যে নির্দেশ দেওয়া হয়েছিল ইলেকশন কমিশন বলার পরেও মনিরুলের বিরুদ্ধে এফআইআর হয়নি। সুতরাং পুরোটাই একেবারে এখন মানে কি বলবো, এখন ভগবানের নামে চলছে। আইন শৃঙ্খলা, যে সরকারি ব্যবস্থা, কোনো কিছুর কেউ কোনো তোয়াক্কা করছে না, যার যা প্রাণে চায় পশ্চিমবাংলায় করছে, কেননা গোটা ভারতের ক্ষেত্রে এক নিয়ম চলে আর বাংলার ক্ষেত্রে অন্য নিয়ম চলে। বসিরহাট 2-এর যিনি ভিডিও ছিলেন তাকে সাসপেন্ড করেছে কমিশন, তার কারণ তিনি কমিশনের নির্দেশ না মেনেই 11 জনকে তিনি নিজের মতো অফিসার হিসাবে নিয়োগ করে ভালো করেছেন। যদি নির্দেশ না মেনে থাকে কমিশন তাকে সাসপেন্ড করেছে, তার মানে কমিশনেরই অধিকার রয়েছে। তাহলে গোটা বাংলা জুড়ে আরও যেখানে যেখানে যে ভিডিও কমিশনের নির্দেশ মানল না, যেখানে যেখানে যে ভিডিও তৃণমূলের কথা, এসআইআর প্রক্রিয়া থেকে শুরু করে একাধিক সময় তাদের এই ধরনের ভূমিকা পালন করলো, তাদের ক্ষেত্রে কী ব্যবস্থা নিল তাহলে কমিশন? তার মানে কমিশনের চাইলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু নেয় না। কেন নেয় না, কী কারণে নেয় না? তার মানে কমিশনকে তার উত্তর দিতে হবে। তার মানে কি রাজ্য সরকারের নির্দেশ পালন করতে গিয়ে এইভাবে কমিশনের নির্দেশ না মানাটা এখানে একটা সংক্রমণ রোগে পরিণত হচ্ছে? এটা নতুন কি? আমরা পঞ্চায়েত ভোটের সময় দেখিনি তৃণমূল কংগ্রেসের একজন পঞ্চায়েত মেম্বার একেবারে নমিনেশন দেওয়ার দিন থেকে শুরু করে নমিনেশন জমা, স্ক্রুটিনির দিন, গোটা সময়কালটা সৌদি আরবিয়ায় আছে, অথচ তার নামে বিডিওর দপ্তরে নাকি নমিনেশন জমা পড়ে গেছে জালসয়ে। আদালতে সেই মামলা গেছে, তারপর আদালত সেই বিডিওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। এটা আমরা দেখিনি পশ্চিমবাংলায়। আপনি সাধারণ বিডিও, এসডিও ছেড়ে দিন, একেবারে রাজ্যের ইলেকশন কমিশনার রাজীব সিনহা, তাকে হাইকোর্ট নির্দেশ দিল কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠানোর, তারপরে সে চেয়ে পাঠালো না, তারপরে সে হাইকোর্টের কাছে গিয়ে ক্ষমা চাইলো এই বলে যে আপনাদের নির্দেশ আমি পালন করিনি, তার জন্য আমাকে আপনারা ক্ষমা করুন, কোনো বড় শাস্তি দেবেন না। এবং আমরা হতাশ হলাম, দেখলাম যে হাইকোর্টও তাকে শাস্তি না দিয়ে কার্যত সেই অর্থে তাকে ক্ষমা করে দিয়ে, মানে হাইকোর্টও হয়তো এই প্রেসিডেন্ট সেট করে দিলেন যে কালকে আর একটা লোক আবার এরকমভাবে আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখাবে, সরকারি কোনো আমলা, আর তারপরে সে আদালতে গিয়ে বলবে যে আপনি তো, কারণ আমরা জানি আমাদের ভারতের জুডিশিয়াল সিস্টেম প্রেসিডেন্সে চলে, এই হাইকোর্টের রায়কে দেখিয়ে বলা হবে যে কই হাইকোর্ট তো এর আগেও একই ক্ষেত্রে কোনো শাস্তি দেয়নি, তাহলে আমার ক্ষেত্রে কেন দেবে? সুতরাং প্রেসিডেন্ট সেট করে দিল হাইকোর্ট। আমরা খুব আক্ষেপের সঙ্গে এটা দেখলাম। আমরা আশা করেছিলাম যে হাইকোর্ট এমন একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে যাতে রাজীব সিনহাকে দেখি আর 5 জন সরকারি অফিসার তৃণমূলের এই দালালি করতে ভবিষ্যতে আর সাহস না পায়। কিন্তু যে প্রেসিডেন্ট সেট হলো তার ফলে আজকে এই উৎসাহ এরা পাবে আরও বেশি করে, এবং এই ঘটনা আরও ঘটবে, এটাই হওয়ার কথা ছিল। যে এসআইআরে বিএলওদের মৃত্যু নিয়ে নানা কথা বলা হলো, বিভিন্ন জায়গায় তাদের পরিবারগুলোও বলল, কমিশন দাবি করছে যে রাজ্যের একটি জেলা থেকেও এই ধরনের মৃত্যুর কোনো রিপোর্ট তাদের কাছে আসেনি। দেখুন, মৃত্যুর রিপোর্ট কমিশনের কাছে কীভাবে যায় আমার ঠিক জানা নেই এটা, কেননা একজন কেউ মারা গেছেন, তিনি যে কারণেই মারা গিয়ে থাকেন, এসআইআরের জন্য কোনোভাবে মারা গিয়ে থাকুন বা অন্য কোনো কারণে মারা গিয়ে থাকুন, তার রিপোর্ট তো কমিশনের কাছে যাওয়ার কথাও নয়। আপনিও খবরের কাগজ পড়ে বা তার আত্মীয় স্বজনের বক্তব্য শুনে জানতে পারি, কমিশনও সেইভাবেই জানতে পারে। তার বাইরে কমিশনের কাছে তো কোনো অফিসিয়াল স্ট্রিম নেই এই ধরনের কারোর মৃত্যুর কারণবশত রিপোর্ট যাওয়ার। সুতরাং আমার কাছে রিপোর্ট আসেনি কথাটা বলার মানেটাই বা কী আমি জানি না। উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে আরএসএস প্রচুর ধর্মীয় অনুষ্ঠানের ওপরে জোর দিচ্ছে এবং জনসংযোগকে হাতিয়ার করছে। কোথাও কি আপনাদের কাছেও তো আরএসএস একটা গোটা দেশেই চ্যালেঞ্জের জায়গায়, এই রাজ্যে কতটা চ্যালেঞ্জ? না, দেখুন, ডেফিনেটলি আমাদের কাছে চ্যালেঞ্জ, কারণ আরএসএস, আমরা জানি আরএসএস এমন একটা সংগঠন যা রাজনীতিকে নয়, যা সমাজকে দখল করতে চায়, সেই জলটা তারা মাপছে। কিন্তু আবার এটাও ঘটনা যে বাংলার নিজের জল বায়ুর মধ্যেই আরএসএসের দর্শনের প্রতি একটা রেজিস্ট্যান্স রয়েছে। ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, বাংলা থেকে আসামে যে বন্দে ভারত যাচ্ছে, ওরা বলে দিল যে তাতে কোনো আমিষ খাবার দেওয়া হবে না, বাধ্যতামূলকভাবে আমাদেরকে গুজরাটি বানাবে, গুজরাটের মতো আমাদেরকেও এখানে নিরামিষ খেতে হবে। কিন্তু প্রতিবাদের সামনে আরএসএস পরিচালিত কেন্দ্রের সরকার তার রেলমন্ত্রককেও পিছু হটতে হলো এবং ঘোষণা করতে বাধ্য হলো যে না, ওখানে আমরা আমিষের অপশান ফিরিয়ে আনবো। অর্থাৎ আরএসএসের যে হিন্দুত্ববাদের দর্শন, তার সঙ্গে বাংলার মানুষের এত বছর ধরে পালন করে আসা হিন্দু ধর্ম, যেটা শ্রী চৈতন্যদেবের হিন্দু ধর্ম, যেটা রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দু ধর্ম,
সেই যেটা সাধক বামাক্যাবার যে হিন্দু ধর্ম, তার সঙ্গে রামপ্রসাদ সেনের যে কালী সাধনার যে হিন্দু ধর্ম, তার সঙ্গে আরএসএসের যে হিন্দুস্তানের যে ধর্ম, দুয়ের মধ্যে এমনি তফাৎ রয়েছে। হ্যাঁ, আমাদের এখানে মানে ওই হনুমান চালিসার হিন্দু ধর্ম পালিত হয় না, আমাদের এখানে শ্রীচৈতন্য চরিতামৃতর হিন্দু ধর্ম পালিত হয়। সুতরাং এটা মানে ওখানে বজরংবলী আছে উত্তর ভারতে, আমাদের এখানে বৈষ্ণব পদাবলী রয়েছে। সুতরাং আরএসএসের সঙ্গে একটা কালচারাল গ্যাপ পশ্চিমবাংলার হিন্দি মানে বা হিন্দু ধর্মের মানুষেরও একটা স্বাভাবিক কালচারাল গ্যাপ রয়েছে। তবে আমি একটা কথা আপনাদেরকে বলবো, আমরা খুশি যে বিজেপি আরএসএস ধর্মীয় অনুষ্ঠান করছে, কেন ওদের দৌড় ওই পর্যন্ত, ওদেরকে ওইটাই মানায়। ওরা যদি ধর্মের বাইরে গিয়ে কোনো কাজকর্মের কাজ মানে ঘোষণা করে, তখন নিজেরাই একটা হাসির খোরাক হয়। এই ধরুন গোটা উত্তরবঙ্গে আপনাকে আমি মনে করাই 2019 সালের আগে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, রায়গঞ্জের একটা বড় অংশ, যেগুলো কিনা বিশেষ করে রাজবংশী মানুষ বসবাস করেন, সেখানে ক্যাম্প করে করে আরএসএসের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে সই সংগ্রহ করা হয়েছিল এই বলে যে মোদি দ্বিতীয়বার মানে 2019 সালে জিতে প্রধানমন্ত্রী হলে ইন্ডিয়ান আর্মিতে নারায়ণী সেনা রেজিমেন্ট তৈরি করা হবে রাজবংশী যুবকদের জন্য। নারায়ণী সেনা কি, যেটা কোচবিহারের মহারাজদের একসময় সেনাবাহিনীর নাম ছিল নারায়ণী সেনা, সেই কোচবিহারের মহারাজদের সেই নারায়ণী সেনার অনুকরণে বা তাকে অনুসরণ করে আর্মিতে, সেনাবাহিনীতে নারায়ণী সেনা রেজিমেন্ট তৈরি করা হবে। আমি বলছি 2019-এ মোদি জিতলেন, 2024-এ জিতলেন, আজ 2026 সালে দাঁড়িয়ে আছি, হয়েছে নারায়ণী সেনা রেজিমেন্ট। সুতরাং আরএসএস যখনই ভাত কাপড় নিয়ে কথা বলেছে, তখন নিজেরাই একটা হাসির খোরাকে পরিণত হয়েছে। তার থেকে বাবা তোরা পুজো আর্চা কর, ধর্মকর্ম কর, করে বাড়ি চলে যা, আর ভাত কাপড়ের রাজনীতি করার জন্য কমিউনিস্ট পার্টি রয়েছে, কমিউনিস্ট পার্টি ভাত কাপড় চাকরি বাকরির রাজনীতি করুক। কিন্তু সেই রাজনীতি কি মানুষের কাছে কোনোভাবে পৌঁছাচ্ছে না? মানে ভোট বাক্সে তো তার কোনো প্রতিফলন নেই। দেখুন, গত 3টে বিধানসভা ভোটে প্রতিফলন নেই, এটা যেমন সত্যি, তেমন আবার তার আগে 7টা বিধানসভা ভোটে প্রতিফলিত হয়েছে, এবং সেখানে আরএসএস বলুন কি জামাতে ইসলামী বলুন, তারা বাংলায় কোনো ঠাঁই পায়নি, এটা তো সত্যি। সুতরাং আমরা চাই সেই দিন আবার ফিরিয়ে আনতে, যাতে কি না যেমন সিঙ্গুরে কারখানা হবে, যেরকম নয়াচড়ে কারখানা হবে, এইটাও সত্যি হবে। যেমন উত্তরবঙ্গে চকচকায় জুট পার্ক তৈরি হবে, এই স্বপ্নও বাংলার সত্যি হবে। তেমন আবার বাংলায় মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো কোনো হিন্দুকেও খুন হতে হবে না, আসানসোলের ইমাম রশিদির মতো কোনো মুসলমানের ছেলেকেও দাঙ্গায় খুন হতে হবে না। এই বাংলাটাকেই তৈরি করতে হবে, আবার তার জন্য আমরা লড়াই করছি। আপনি আসানসোলের কথা বললেন, বার্নপুরে তৃণমূল উৎসব পালন করছে, পাল্টা জিতেন তিওয়ারি তিনি আসানসোলে উৎসব তৈরি করছেন। মানে এই উৎসব পাল্টা উৎসব, এই চিত্রটাই কি বাংলার ভবিষ্যৎ কোথাও? দেখুন, উৎসবের মধ্যে কোনো অসুবিধা তো নেই, আমরা তো চাই আরও বেশি করে উৎসব হোক, কিন্তু রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতারা যখন সব কিছু বলে উৎসব করে, তখন বোঝা যায় যে এর পেছনেও একটা রাজনীতি রয়েছে। আপনারা জানেন, যখন ওই সতীদাহ প্রথা হতো, যেটা ইদানিং ভাইপো আবিষ্কার করেছে তার নতুন রূপ, যেখানে বউ মরে যায় আর বর পতিদাহে চলে যায়, যাই হোক, কিন্তু আমরা সতীদাহ প্রথা বলতে যে প্রথাকে জেনে এসেছি, যেটা রাজা রামমোহন রায় বন্ধ করেছিলেন, সতীদাহ প্রথায় যখন কোনো সতীকে জোর করে চিতায় তোলা হতো, তখন উত্তাল কাঁসর ঘণ্টা ঢাকঢোল বাজানো হতো চারপাশে, উত্তাল মানে আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে ঢাক ঢোল কাঁসর ঘণ্টা বাজানো হতো। কেন? যাতে আগুনে যে সতী সেই মহিলাটি জ্বলছে, তার চিৎকারটা যেন শোনা না যায়। সুতরাং বাংলার যে কৃষকের চিৎকার, বাংলার যে শ্রমিকের কান্না, বাংলার যে বেকার বাড়িতে বসে থাকা ছেলে মেয়েদের যে হাহাকার, সেই চিৎকার, সেই কান্না, সেই হাহাকারের শব্দ ঢেকে দেওয়ার জন্য বেশি বেশি করে উৎসব হচ্ছে না তো বাংলায়? এটাই আমাদের প্রশ্ন। তার বাইরে তো উৎসব হবে, আনন্দ হবে, তো ভালো কথা। আর নন্দীগ্রামে দেখা গেল যে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে সমবায় নির্বাচনে। তৃণমূলের দাবি এটাই হচ্ছে সেবাশ্রয় মডেলের ওপরে মানুষ ভরসা রাখতে শুরু করেছে, তারই ফল। নন্দীগ্রামে তো তৃণমূল কংগ্রেস তো এমনিই জয়ী। এর আগে তৃণমূল পার্ট 1 জয়ী ছিল, এখন তৃণমূল পার্ট 2 শুভেন্দু অধিকারী জয়ী। তো কি এতে, তাতে আমাদের আর বলার কি আছে? নন্দীগ্রামে যখন মানে তৃণমূল বা বিজেপিকে হারিয়ে যদি বামপন্থীরা যদি যেতে, তখন সেটা জয় হবে। কিন্তু পূর্ব মেদিনীপুরে আপনাদেরকে মনে করাই, ইদানিংকালের মধ্যে এরকম অনেকগুলো কোঅপারেটিভ ভোট হয়েছে, যেখানে কিনা আমরা বামপন্থীরা জিতেছি। কাঁদি থেকে শুরু করে, রামনগর থেকে শুরু করে বিভিন্ন এলাকায়, গোটা বাংলা জুড়ে বহু সমবায় বামপন্থীরা আমরা জিতেছি। তৃণমূল কিছু জায়গায় সমবায় জিতেছে, বিজেপি খুব একটা কোথাও জিতেছে বলে আমার অন্ততপক্ষে জানা নেই। মুর্শিদাবাদের আইশবাগ ওখানকার কোঅপারেটিভ, মানে তৃণমূলকে বিজেপিকে একসঙ্গে হারিয়ে আমরা বামপন্থীরা জিতেছি। সুতরাং সাধারণভাবে আপনি যদি দেখেন যে বামপন্থীরাই সমবায় নির্বাচনে সবচেয়ে ভালো ফলাফল করেছে, এত মারধর, এত হামলার পরেও। তারপরে নন্দীগ্রামে তৃণমূল জিতেছে, সমবায় ঠিক আছে, কিন্তু যদি ফেয়ার ইলেকশন হয়, তাহলে দেখবো যে বিধানসভায় কারা জেতে। এই নন্দীগ্রামে আজকে ওই গতকাল যেখানে গন্ডগোল হয়েছিল রানীচক, সেখানে আজকে শুভেন্দু অধিকারী যান এবং তিনি একদম স্পষ্ট বার্তা দিচ্ছেন যে হিন্দু বাড়িগুলোকে প্রোটেক্ট করতে হবে, মুসলিমদের আলাদা করে দিতে হবে। মানে কোথাও বিজেপির শ্রমিক ভট্টাচার্য এক লাইন নিচ্ছেন, শুভেন্দু অধিকারী আর এক লাইন নিচ্ছেন, চড়া হিন্দুত্ব। দেখুন, একটা কথা বলছি আপনাকে, শুভেন্দু অধিকারী হয়েছে, তার পেছনে কিন্তু হিন্দুর পাশাপাশি মুসলমান মানুষের অবদান রয়েছে। উনি যখন পূর্ব মেদিনীপুরে যখন রাজনীতি করেছেন, যখন হলদিয়ায় জিতেছেন, পরবর্তীকালে যখন এমএলএ হয়েছেন নন্দীগ্রামের, তৃণমূল থেকে যখন ভোটে লড়েছেন,
ওনাকে কিন্তু মুসলমান মানুষও তখন ঢেলে ভোট দিয়েছেন, এবং উনিও কিন্তু তখন মঞ্চে দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো লোককে কার্যত মানে সুভাষচন্দ্র বোস মহাত্মা গান্ধীর পর্যায়ে একজন মহামানব বানিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, উনি টিপু সুলতান মসজিদের ইমামের সঙ্গে, ইমাম বরকতের সঙ্গে বসে নামাজ পড়তেন, তারপর শাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে, শাহাবুদ্দিন বলে কে আছে ওদের নেতা, তার বাড়িতে গিয়ে 3 বাটি কী সব খেতেন। সুতরাং এখন উনি জার্সি পাল্টে এখন বড় হিন্দুত্ববাদী হয়েছেন। আর আমি আপনাকে বলে দিচ্ছি, আজকের তারিখে দাঁড়িয়ে বলে দিচ্ছি, শুভেন্দু অধিকারী এই সমস্ত কথাবার্তার আর আয়ু হচ্ছে আর 2 মাস, আর 2 মাস পরে পশ্চিমবাংলার বিধানসভা ভোটের ফলাফল বেরিয়ে যাবে। শুভেন্দু অধিকারী বিজেপির বহু বছরের জন্য এটা পশ্চিমবাংলায় শেষ বিধানসভা ভোট হতে চলেছে। তারপরে বিজেপি অবশ্যই ভোটে লড়বে, কিন্তু বিজেপি আর ওই একসময় যেরকম বিজেপি ছিল, লোকে জানতো যে একটা পার্টি আছে ভোটে দাঁড়ায়, কিন্তু ওদেরকে ভোট দেওয়ার কোনো মানে হয় না, দেওয়া না দেওয়ার সমান। বিজেপি আবার সেই জায়গায় ফিরে যাওয়ার সময় এসছে। আমি দেখতে চাই এই বিধানসভা ভোটের ফলাফল বেরোনোর পরে শুভেন্দু অধিকারী ক কেজি হিন্দু থাকে।